চেঙ্গিস খান, যিনি পুড়ে যাওয়া পৃথিবীর খান নামে পরিচিত, একটি যাযাবর সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, যা নিষ্ঠুরভাবে পুরুষ এবং বৃদ্ধদের হত্যা করত। সাধারণত তরুণী ও মহিলাদের হত্যা করা হতো না, বরং তাদের কড়া নজরে নিয়ে যেত। জানিয়ে রাখি, যদি যোদ্ধারা আত্মসমর্পণ করত, তারা হত্যা না করে আসলে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য গ্রহণ করা হতো। চেঙ্গিস খান ইয়াসির আইন অনুযায়ী কঠোরভাবে চলতেন, সেই যুগের স্বাভাবিক নিষ্ঠুরতার মধ্যেও। চেঙ্গিস খান একটি ন্যায়পরায়ণ এবং শক্তিশালী শাসক হতে সক্ষম হন। প্রাক্তন শত্রুরাও তার সেনাবাহিনীতে সেবা দেওয়ার জন্য সম্মানিত বোধ করত। স্টেপের মানুষ চেঙ্গিস খানের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করত এবং তাকে মহান নেতা রূপে সম্মান করত। তারা তাকে উদার এবং মহৎ নেতা হিসাবে বর্ণনা করত, যিনি অন্যের কল্যাণের জন্য নিজের সম্পদ ত্যাগ করতে প্রস্তুত। এই ব্যক্তি অসাধারণ নেতৃত্বের দক্ষতা ধারণ করতেন, যা তাদের সমাজের সমৃদ্ধি, সেনাদের কল্যাণ এবং পরিবারের কার্যকারিতা নিশ্চিত করত। গুরুত্বপূর্ণ হল, চেঙ্গিস খানের সাম্রাজ্যে সত্যিই একটি মানতন্ত্রের স্তর বিদ্যমান ছিল, যা অনেকের ধারণার বিপরীতে। ইতিহাসবিদরা লক্ষ্য করেছেন যে মঙ্গল সেনাবাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা অন্তর্ভুক্ত ছিল। তারা কেবল কনকিউবাইন বা সহচরী নয়, বরং পূর্ণ প্রস্তুত যোদ্ধা হিসেবেও কাজ করত। ইউরোপীয় মহিলাদের, যাদের ন্যায়সঙ্গত রং এবং অনন্য সৌন্দর্য ছিল, মঙ্গলদের কাছে অত্যন্ত মূল্যবান ছিল। বন্দী সুন্দর মহিলাদের বেঁচে থাকার সুযোগ থাকত, যদিও তা প্রেম বা সঙ্গীতময় শান্তি ছাড়া, তবে অন্তত বেদনা বা হেয়লাভ থেকে মুক্ত থাকত। গোরানের পতনের পর, যা এশিয়ান সাম্রাজ্যের রাজধানী ছিল, শক্তিশালী তুর্ক এবং কাটুন এবং তার আত্মীয়রা বন্দী করা হয়। শাসক পরিবারের সন্তানদের দ্রুত নির্মূল করা হয়, আর হারেমের মহিলাদের চেঙ্গিস খানের অধীনে থাকা কর্মকর্তাদের স্ত্রী হিসাবে দেওয়া হয়। প্রাক্তন শাহীন এবং মহিলা নেত্রীদের ভাগ্য মর্মান্তিক হয়ে যায়। তিনি এবং অন্যান্য অভিজাতরা খুয়ারাজম থেকে একটি বন্দি কারাভানে পাঠানো হয়েছিল মঙ্গোলিয়ার রাজধানী কারাকোরামে, যেখানে তাদের উদ্দেশ্য ছিল মহান খানদের আদালতে সেবা করা। নবজাতক মঙ্গল যোদ্ধাদের জন্য এটি একটি সাধারণ অভ্যাস ছিল যে তারা বন্দি মহিলাদের প্রথমে নিজের হারেমে নিত। এটি সামাজিক মর্যাদার প্রতীক হিসাবে দেখা হতো। এছাড়াও মঙ্গলরা ইউরোপীয় মহিলাদের অত্যন্ত সম্মান করত। তাছাড়া বন্দি মহিলাদের শত্রুদের ওপর জয়ের প্রতীক হিসাবেও দেখা হতো, যা বিজয়ীর অপ্রতিরোধ্য উৎকর্ষ প্রদর্শন করত। মঙ্গলরা বিশ্বাস করত যে যারা তাদের মহিলাদের রক্ষা করতে পারেনি, তাদের জীবন অযোগ্য। যদিও সহচরীরা তাদের প্রভুর প্রতি বিনা প্রশ্নে আনুগত্য দেখাতো, কিছু বন্দি মহিলারা তাদের নতুন পরিবারের মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে উঠতে পারত। চেঙ্গিস খানের তৃতীয় পুত্র ওগোডের স্ত্রী ডোরিন, যদিও ইউরোপীয় ছিলেন না, সবচেয়ে সুপরিচিত বন্দীদের মধ্যে একজন হিসেবে বিবেচিত। তিনি 1246 থেকে 1248 পর্যন্ত তার নিয়ন্ত্রণে ছিলেন। স্বামীর মৃত্যুর পরে তিনি অসাধারণ নেতৃত্ব অর্জন করেছিলেন এবং প্রায় 4 বছরের জন্য মঙ্গোলিয়ার শাসন করতেন। তাদের জীবন মর্মান্তিকভাবে বহু বন্দী মহিলাদের জন্য সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল। গ্রাম এবং শহরের দখলের পরে নিষ্পাপ বেসামরিকরা হঠাৎ ভয়াবহ সিংহাসনের শিকার হতো। কিছু মানুষ দুঃখজনকভাবে আত্মহত্যা করত। পরবর্তী সময় নেতা মহিলাদের যোদ্ধাদের জন্য পুরস্কার হিসাবে দিতেন, তাদের সাহসিকতার স্বীকৃতি হিসাবে। দুঃখজনকভাবে এই মনোভাব সাধারণ মহিলাদের এবং বিশেষ করে ইউরোপীয় রূপের কন্যাদের প্রতি প্রযোজ্য ছিল। যোদ্ধারা অজানা ভবিষ্যৎ এবং মৃত্যুর উচ্চ ঝুঁকি সত্ত্বেও এই সুযোগ গ্রহণ করত এবং বর্তমান পরিস্থিতি থেকে সর্বোচ্চ উপকৃত হতো। অবশ্যই কিছু সৌভাগ্যবান মহিলারা বেঁচে গেতেন এবং নির্দিষ্ট সময়ের জন্য কারাবানের সঙ্গে যেতেন। সাধারণত যারা বেঁচে গেতেন তারা সমাজের জন্য অপ্রয়োজনীয় বিবেচিত হতো। কিছু দুঃখজনক ব্যক্তি পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হতো, পুষ্টিনভ্যতা বা ক্লান্তির কারণে মারা যেত। চেঙ্গিস খানের হারামে থাকা সহচরীরা, অর্থাৎ কনকিউবাইন্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। চেঙ্গিস খানের 4টি আনুষ্ঠানিক স্ত্রী ছিল এবং কিছু সূত্রে অনুযায়ী তার 7000-এর বেশি সহচরী ছিলেন। মহান খানের যৌন ক্ষমতার কাহিনী তার খ্যাতির একমাত্র কারণ নয়। বন্দী মহিলারা, বিশেষত ইউরোপীয়রা, চেঙ্গিস খানের ক্ষমতার প্রতীক হিসেবে কাজ করত এবং তার কর্তৃত্বকে আরও দৃঢ় করত।
প্রতিটি আক্রমণের পরে খান সবচেয়ে সুন্দর মহিলাদের এবং কন্যাদের নির্বাচিত করতেন। তিনি সিদ্ধান্ত নিতেন যে তার বিশ্বস্ত যোদ্ধাদের উপহার হিসেবে দেবেন নাকি হারামে নতুন মূল্যবান সংযোজন হিসেবে রাখবেন। যদিও হারামের মহিলাদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, তাদের উপর নির্যাতন বা হয়রানি হতো না। এই মহিলাদের পর্যাপ্ত পুষ্টি দেওয়া হতো, নিজেদের যত্ন নেবার জন্য উৎসাহিত করা হতো এবং প্রয়োজনে বাদ্যযন্ত্র বা অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা শেখানো হতো। তারা প্রায় বন্দীদের প্রতিভাকে কাজে লাগাতেন, যা তাদের জন্য উপকারী হতে পারত। এবার চলুন চীনের জেনারেল মাং হুনের আকর্ষণীয় কাহিনী দেখি। তার লেখা অনুযায়ী উত্তর দিকে কূটনৈতিক মিশনে যাওয়ার সময় আমাদের দূত খানের সঙ্গে উপস্থিত হন। খান তাকে উদারভাবে একটি উৎসবের ভোজে আমন্ত্রণ জানালেন। আমাদের দূত আশ্চর্য হয়েছিলেন যখন তাকে খানের স্ত্রী, লিমান প্রিন্সেস এবং 8 জন সহচরীর সঙ্গে বসানো হয়, যাদেরকে মহিলাদের নামে সম্বোধন করা হতো। প্রতিটি ভোজে এই অনন্য অভিজ্ঞতা দূতের উপর গভীর ছাপ ফেলেছিল। সহচরীরা অত্যন্ত উজ্জ্বল রঙের ত্বক এবং অনন্য সৌন্দর্য ধারণ করতেন। বিশেষভাবে যারা সৌন্দর্য বা দক্ষতা ধারণ করতেন, তাদের খানের হারামে আলাদা আচরণ করা হতো। এটি বিশ্বাস করা কঠিন, তবে ওই সময় মহিলাদেরকে লেডিজ হিসেবে সম্বোধন করা সামাজিক প্রত্যাশা ছিল। প্রখ্যাত খান চেঙ্গিস খানের শাসনকালে তার পরিবেশের আকর্ষণীয় অংশ ছিল 20 জন তরুণী মহিলা, যারা দক্ষ সঙ্গীতজ্ঞ ছিলেন। এই প্রতিভাবান ব্যক্তিরা জেনিস খানের সমস্ত মারিক সামরিক অভিযানগুলিতে সঙ্গে থাকতেন। তার বিজয়ের সময় সুরেলা পরিবেশ তৈরি করতেন। প্রসিদ্ধ বিজেতা, যিনি আকর্ষণীয় ব্যক্তিত্ব ধারণ করতেন, সঙ্গীতের প্রতি গভীর অনুরাগ ও শ্রদ্ধা দেখাতেন। মহারাজাদের পরাজিত স্ত্রীরা প্রায়ই খানের সহচরী হয়ে যেতেন। কিংবদন্তি অনুযায়ী খানের একজন ঘনিষ্ঠ সহযোগীকে নিজ হাতে বলা হয়েছিল যে একজন মানুষের সর্বাধিক আনন্দ আসে শত্রুদের পরাজিত করে, তাদের পালাতে বাধ্য করে, তাদের সম্পদ জয় করে, তাদের প্রিয়জনদের অশ্রুসিক্ত দেখে, তাদের ঘোড়ায় চড়ে এবং তাদের কন্যা ও স্ত্রীকে আলিঙ্গন করে। সহচরী হিসেবে মহিলাদের গ্রহণ করা সাধারণ ছিল এবং শক্তিশালী নেতার হারামে প্রবেশ করা প্রায়ই একটি শুভ ফলাফল হিসেবে ধরা হতো। এক কিংবদন্তি আছে যে খান একটি ভবিষ্যদাত্মক স্বপ্নের পরে একজন সহচরীকে দান করার সিদ্ধান্ত নেন। খান কিভাবে তার স্ত্রীকে দান করেছিলেন তার ব্যাখ্যা দিয়েছিলেন। এটি আবারও দেখায় যে জেনিস খানের যুগে মহিলাদের প্রতি আচরণ সবসময় সমতা ছিল না, তবে কিছু সম্মান ছিল। অবিশ্বাস্যতা একটি অপরাধ ছিল যা সহচরীর মৃত্যুর কারণ হতে পারত, তা খান সংযুক্ত হন বা না হন। চেঙ্গিস খানের সম্পত্তি সম্পর্কে গভীর ধারণা এবং সতর্কতা ছিল। উদাহরণস্বরূপ, জানা যায় যে খান কুলান নামক বাজার ক্ল্যানের মহিলাদের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। ইনওয়াই তাদের খানের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। ফেরার পথে যোদ্ধাদের আচরণের কারণে উদ্বিগ্ন হয়ে 3 দিনের জন্য মহিলাকে নিজের বাসায় রাখেন। চেঙ্গিস খান রাগে সে সেবককে মৃত্যুদণ্ড দেবার দাবি করেছিলেন, তবে কুলান সাহসী হয়ে এনওয়াই এর দাবিকে সমর্থন করেন। এই ঘটনাটি দেখায় যে যদি একটি বন্দী মঙ্গল নেতার সহচরী না হতো বা খানের নিজের প্রিয় না হতো, তাহলে যে সাধারণ যোদ্ধাদের বিনোদনের উৎস হয়ে যেত, যারা সাধারণত খুব আনুষ্ঠানিক হতেন না। তাদের ব্যবহারের পর মহিলারা মর্মান্তিক ভাগ্য ভোগ করতেন, হয় যোদ্ধাদের কারণে নয়তো নিজের অনিশ্চিত মৃত্যু দ্বারা। প্রত্যেক আক্রমণের পরে খান সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর মহিলাদের এবং কন্যাদের নির্বাচন করতেন। তিনি সিদ্ধান্ত নিতেন তাদের বিশ্বস্ত যোদ্ধাদের দেওয়া হবে নাকি হারামে রাখা হবে। হারামের মহিলারা রাজনৈতিক ক্ষমতা না থাকলেও তাদের ওপর নির্যাতন বা হয়রানি হতো না। তাদের পর্যাপ্ত খাদ্য দেওয়া হতো, নিজেকে যত্ন নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হতো এবং বাদ্যযন্ত্র বা অন্যান্য দক্ষতা শেখানো হতো, যা ভবিষ্যতে কাজে লাগতে পারত। চীনের জেনারেল মাং হুন লিখেছেন যে উত্তর দিকে কূটনৈতিক মিশনে যাওয়ার সময় আমাদের দূত খানের সঙ্গে উপস্থিত হন। খান তাকে উদারভাবে একটি উৎসবের ভোজে আমন্ত্রণ জানান। দূত আশ্চর্য হয়েছিলেন যখন তাকে খানের স্ত্রী প্রিন্সেস লিমাম এবং 8 জন সহচরীর সঙ্গে বসানো হয়। এই অভিজ্ঞতা দূতের ওপর গভীর ছাপ ফেলেছিল। যারা সৌন্দর্য বা দক্ষতা রাখতেন তাদেরকে খানের হারামে আলাদা মর্যাদা দেওয়া হতো। এই সময়ে মহিলাদেরকে লেডিজ হিসেবে সম্বোধন করা সমাজের প্রত্যাশা ছিল। চেঙ্গিস খানের শাসনকালে তার পরিবেশে 20 জন তরুণী মহিলা ছিলেন যারা দক্ষ সঙ্গীতজ্ঞ। তারা সব সামরিক অভিযানের সঙ্গে থাকতেন, বিজয়ের সময় সুরেলা পরিবেশ তৈরি করতেন। পরাজিত নেতাদের স্ত্রীরা প্রায়ই খানের সহচরী হতেন। কিংবদন্তি অনুযায়ী খান বিশ্বাস করতেন একজন মানুষের সর্বোচ্চ আনন্দ আসে শত্রুদের পরাজিত করে, তাদের পালাতে বাধ্য করে, তাদের সম্পদ জয় করে, প্রিয়জনদের কান্না দেখে, ঘোড়ায় চড়ে এবং কন্যা ও স্ত্রীকে আলিঙ্গন করে। সহচরী হিসেবে মহিলাদের গ্রহণ করা সাধারণ ছিল। শক্তিশালী নেতার হারামে প্রবেশ করা প্রায়ই শুভ ফলাফল হিসেবে ধরা হতো। এক কিংবদন্তি আছে যেখানে খান ভবিষ্যৎবাণীমূলক স্বপ্নের পরে একজন সহচরী দান করার সিদ্ধান্ত নেন। এটি দেখায় জেনিস খানের যুগে মহিলাদের প্রতি আচরণ সবসময় সমান ছিল না, তবে কিছু সম্মান ছিল। অবিশ্বাস্যতা একমাত্র অপরাধ যা সহচরীর মৃত্যুর কারণ হতে পারত। জেনিস খানের সম্পত্তি এবং ব্যক্তিগত অধিকার সম্পর্কে গভীর ধারণা ছিল।
উদাহরণস্বরূপ তিনি কুলান নামক বাজার ক্ল্যানের মহিলাদের প্রতি আগ্রহী ছিলেন। এনোয়াই তাদের খানের সঙ্গে পরিচয় করিয়েছিলেন। ফেরার পথে এনোয়াই তাদের 3 দিন নিজের বাসায় রাখেন। খানের রাগে সে সেবককে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করেছিলেন, কিন্তু কুলান সাহসী হয়ে তাকে রক্ষা করেন। যদি কোনো বন্দী মহিলার ভাগ্য ভালো না হতো, তিনি সাধারণ যোদ্ধাদের বিনোদনের উৎস হতো। যোদ্ধারা সাধারণত আনুষ্ঠানিক হতেন না, তাই এই মহিলারা মর্মান্তিক ভাগ্য ভোগ করতেন। মঙ্গলদের বিশ্বাস ছিল যারা নিজেদের মহিলাদের রক্ষা করতে পারেনি তারা জীবনের যোগ্য নয়। কিছু সহচরী বিনা প্রশ্নে আনুগত্য দেখাতো, তবে কিছু অসুস্থ, ক্লান্ত বা অসহায় মহিলা বাঁচার জন্য যথেষ্ট খাওয়া না পেলে স্টেপে ফেলে মারা যেত। তবে অনেক মঙ্গল মহিলা সম্মানের রক্ষা করতেন এবং ক্ষতি করার কোনো উদ্দেশ্য রাখতেন না। তারা সুন্দর বন্দীদের উপহার বা বাণিজ্য করতেন, যা তাদের আর্থিক বা সামাজিক অবস্থান উন্নত করতে সহায়ক হতো। চেঙ্গিস খানের 4 জন আনুষ্ঠানিক স্ত্রী এবং 1000-এর বেশি সহচরী ছিলেন। এই মহিলারা শুধুমাত্র তার ক্ষমতার প্রতীক ছিলেন না, বরং তার কর্তৃত্বকে দৃঢ় করত। প্রতিটি আক্রমণের পরে সবচেয়ে সুন্দর মহিলাদের নির্বাচন করা হতো এবং তাদের হারামে রাখার বা যোদ্ধাদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতো। হারামের মহিলারা শক্তিশালী না হলেও তাদের প্রতি সহিংসতা করা হতো না। তাদের পর্যাপ্ত খাদ্য দেওয়া হতো, নিজেদের যত্ন নেওয়ার সুযোগ দেওয়া হতো এবং বাদ্যযন্ত্র বা অন্যান্য দক্ষতা শেখানো হতো। প্রথম দিকে বন্দী মহিলাদেরকে সাধারণত তাদের নতুন পরিবারে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা হতো। কেউ কেউ উঁচু অবস্থানে উঠে আসতেন, তবে অধিকাংশের জন্য তাদের ভাগ্য কঠিন ছিল। যদি কেউ সহচরী না হতেন, তিনি সাধারণ যোদ্ধাদের বিনোদনের জন্য ব্যবহার হতেন। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।